নমস্কার বন্ধুরা, সুপ্রতীক টক নিউজে আপনাদের স্বাগত। কল্পনা করুন তো, একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার গাড়িতে তেল নেই, রান্নার গ্যাস নেই, আর পুরো দেশ জুড়ে বিদ্যুৎ নেই। ভাবছেন এটা কোনো সিনেমার দৃশ্য? একদমই না। পৃথিবী ঠিক এই পরিস্থিতির দিকেই এগোচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্ক করে বলেছেন, আমাদের সতর্ক হতে হবে, সংযমীও হতে হবে। हमारे पड़ोस में ही इतना बड़ा युद्ध चल रहा है। इसका असर पूरी दुनिया पर पड़ा है और भारत पर तो और भी गंभीर असर हुआ है। কিন্তু কেন 40টিরও বেশি দেশ এখনই এনার্জি ইমার্জেন্সি ঘোষণা করেছে? কেন পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো দেশগুলোতে রাত 8টার পরে দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে? আজকের ভিডিওতে আমরা এমন এক গভীর সংকট নিয়ে আলোচনা করব যা আপনার পকেট এবং আপনার জীবনকে সরাসরি প্রভাবিত করতে চলেছে। আর এই সংকটের মাঝেই মোদির 5 দেশ সফর, এটি কি কেবল একটি সাধারণ সফর, নাকি ভারতের বাঁচার কোনো গোপন মাস্টার প্ল্যান? চলুন গভীরে যাওয়া যাক। বন্ধুরা, যুদ্ধের খবর শুনতে আমাদের অনেকের কাছেই হয়তো দূরবর্তী কোনো গল্পের মতো মনে হয়, কিন্তু জানেন কি, মধ্যপ্রাচ্যের একটা সরু জলপথ যদি বন্ধ হয়ে যায়, তবে আপনার রান্নাঘরে গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে দ্বিগুণ হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি কথা বলছি হুরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হুরমুজ নিয়ে। পৃথিবীর মোট তেলের চাহিদার প্রায় 1/3 বা 21%-এরও বেশি তেল প্রতিদিন এই 21 থেকে 33 মাইল প্রশস্ত সরু পথ দিয়ে পরিবাহিত হয়। অর্থাৎ বিশ্বের এনার্জি সাপ্লাই চেনের যুগল ভেইন বা প্রধান ধমনী হলো এই হুরমুজ প্রণালী। আর এখন সেই ধমনী দিয়েই রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বর্তমান ভূ রাজনীতিতে ইরান এবং আমেরিকার সম্পর্ক এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। ইরান হুমকি দিচ্ছে তারা এই প্রণালীটি পুরোপুরি অবরুদ্ধ করে দেবে। কিন্তু কেন? কারণ আমেরিকা ও তার মিত্র দেশগুলো ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে। ইরানের যুক্তি খুব সহজ, আমরা যদি তেল বিক্রি করতে না পারি, তবে কাউকেই এই পথ দিয়ে শান্তিতে তেল নিয়ে যেতে দেব না। অন্যদিকে আমেরিকা তাদের আধুনিক রণতরী এবং ড্রোন মোতায়েন করেছে এই জলপথ পাহারা দিতে। ড্রোন হামলা আর পাল্টা মিসাইল টার্গেটিং এখন নিয়মিত ঘটনা হয়ে গেছে এখানে। এই ইঁদুর বেড়াল খেলায় মাঝখান থেকে পিষ্ট হচ্ছে কারা বলুন তো? বিশ্ব অর্থনীতি। বিশেষজ্ঞরা একটি ভয়ানক সতর্কবার্তা দিচ্ছেন। বর্তমানে বিশ্বের অধিকাংশ উন্নত এবং উন্নয়নশীল দেশের কাছে যে তেলের স্টক বা ইমার্জেন্সি রিজার্ভ রয়েছে, তা দিয়ে সর্বোচ্চ 3 থেকে 4 মাস পর্যন্ত পথ চলা সম্ভব। যদি হুরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে তেলের দাম ব্যারেল প্রতি $150 থেকে $200 ছাড়িয়ে যেতে পারে। ভাবুন একবার, ভারত বা বাংলাদেশের মতো দেশগুলো যারা তাদের জ্বালানির একটা বিশাল অংশ বিদেশ থেকে আমদানি করে, তাদের ওপর কি পরিমাণ চাপ বাড়বে। মুদ্রাস্ফীতি বা জিনিসের দাম আকাশ ছোঁয়া হওয়া তো এখন স্রেফ সময়ের ব্যাপার। অনেকেই হয়তো ভাবতে পারেন আপনারা যে আমার তো গাড়ি নেই, তেলের দাম বাড়লে আমার কি? এখানে সবথেকে বড় ভুল। ডিজেলের দাম বাড়লে ট্রাকের ভাড়া বাড়ে, ফলে আপনার বাজারের সবজি থেকে শুরু করে যে চাল ডালের দাম, সেটাও কিন্তু বেড়ে যাবে। রান্নার গ্যাসের ভর্তুকিও কিন্তু কমে যায়। বিদ্যুতের উৎপাদনের খরচ বাড়ে, ফলে মাসের শেষে ইলেকট্রিক বিল দেখে আপনার কপালে ভাঁজ পড়বে। অর্থাৎ হুরমুজ প্রণালীতে 1 ফোঁটা রক্তক্ষরণ মানে এটা আসলে আপনার পকেটের রক্তক্ষরণ। আচ্ছা, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, গত 1 মাসে আপনার এলাকায় পেট্রোল বা ডিজেলের দাম কতবার বেড়েছে বা কমেছে? কিংবা আপনার বাজারের খরচে কি এর কোনো প্রভাব টের পাচ্ছেন? আজই আপনার এলাকায় তেলের দাম কত, তা কমেন্টে লিখে অবশ্যই জানান আমাদের। আমরা দেখতে চাই ভারতের কোন প্রান্তে এর প্রভাব সবথেকে বেশি পড়ছে। কিন্তু ভারত কি চুপচাপ বসে থাকবে? মোদিজি কি কেবল প্রার্থনাই করবেন? একদমই না। এবার আমরা দেখব ভারতের সেই সাইলেন্ট মাস্টার প্ল্যান, যা হয়তো আমাদের এই ভয়াবহ বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলেন বিলাসিতা ছাড়ুন এবং সংযমী হন, তখন বুঝতে হবে জল অনেক দূর গড়িয়েছে। এটি কেবল কোনো রাজনৈতিক ভাষণ নয়, এটি একটি আগাম সতর্কবার্তা বা রেড অ্যালার্ট। সরকার কি আমাদের ভয় দেখাচ্ছে, নাকি আমরা সত্যিই এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি? চলুন মোদিজির দেওয়া পরামর্শগুলোর পেছনে আসল গণিতটা একটু বুঝে নিই।
আপনি হয়তো ভাবছেন, আমার নিজের গাড়ি, আমি একা যাব নাকি 10 জনকে নিয়ে যাব, তাতে আমার দেশের কি? এখানেই লুকিয়ে আছে আসল ট্র্যাজেডি। ভারতে প্রতিদিন কয়েক কোটি লিটার জ্বালানি খরচ হয় ব্যক্তিগত যাতায়াতে। মোদিজি জোর দিচ্ছেন কার্পুলিং এবং পাবলিক ট্রান্সপোর্টের ওপর। যদি একটি অফিসের 4 জন সহকর্মী আলাদা 4টা গাড়ি না নিয়ে একটা গাড়িতেই যান, তবে সরাসরি 75% তেলে সাশ্রয় হয়। যখন কোটি কোটি মানুষ এই অভ্যাস শুরু করবে, তখন ভারতের কয়েক বিলিয়ন ডলারের বৈদ্যুতিক মুদ্রা বেঁচে যাবে। মনে রাখবেন, ভারত তার চাহিদার 85% তেল বিদেশ থেকে আমদানি করে। এই তেলের টাকা আমাদের দিতে হয় ডলারে। তেলের ব্যবহার কমানো মানে আমাদের দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা ডলারের ভান্ডার সুরক্ষিত রাখা। প্রধানমন্ত্রী আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছুঁড়ে দিয়েছেন, এসি বা বিদ্যুতের ব্যবহার। গরম বাড়ছে, তাই এসি চালানো অপরাধ নয়, কিন্তু 18 ডিগ্রিতে এসি চালিয়ে চাদর গায়ে দিয়ে ঘুমানো কি এই সংকটের সময় ঠিক? বিশেষজ্ঞরা বলছেন, এসির তাপমাত্রা যদি 24 বা 26 ডিগ্রিতে রাখা হয়, তবে সেটি বিদ্যুৎ সাশ্রয়ে বিশাল বড় ভূমিকা রাখে। এছাড়াও অপ্রয়োজনীয় আলোকসজ্জা, দোকানের বড় বড় সাইনবোর্ড বা সারা রাত জ্বলে থাকা যে আলোকগুলো ব্যবহৃত হয়, এগুলো এখন কমানোর সময় এসেছে। কারণ এই বিদ্যুৎ তৈরি করতে যে কয়লা বা গ্যাসের প্রয়োজন হয়, তার দামও কিন্তু বিশ্ববাজারে এখন আকাশ ছোঁয়া। সব থেকে চমকপ্রদ ইঙ্গিতটি হলো ওয়ার্ক ফ্রম হোম। করোনাকাল আমাদের শিখিয়ে দিয়েছে যে ঘরে বসেও কাজ সম্ভব। প্রধানমন্ত্রী আবার সেই ব্যবস্থার দিকে ইঙ্গিত করছেন, কিন্তু কেন? যদি ভারতের বিশাল আইটি এবং কর্পোরেট সেক্টর আবার ঘরে বসে কাজ শুরু করে, তবে হাজার হাজার বাস ট্যাক্সি রাস্তায় নামবে না, কয়েক হাজার অফিসের সেন্ট্রাল এসি চলবে না। এটি সরাসরি ভারতের জ্বালানির চাহিদায় এক বিশাল ব্রেক কষবে। আপনারা কি জানেন, ইউরোপের এক উন্নত দেশে এখন গ্যাসের সিলিন্ডার হাফ রিফিল করা হচ্ছে, অর্থাৎ চাইলেও আপনি পুরো সিলিন্ডার পাচ্ছেন না। রেশনিং শুরু হয়েছে। যারা একসময় বিলাসিতার শিখরে ছিল, আজ তারা মোমবাতি জ্বালিয়ে রাত কাটানোর কথা ভাবছে। ইউরোপ যদি এই দশায় পড়তে পারে, তবে আমরা কি খুব নিরাপদ? ভাবুন তো, যদি কাল থেকে পেট্রোল পাম্পে নিয়ম করে দেওয়া হয় যে প্রতি 5 লিটারের বেশি তেল নেওয়া যাবে না, তবে আপনার জীবন কতটা থমকে যাবে। আমরা কি মানসিকভাবে বা সামাজিকভাবে এই রেশনিং ব্যবস্থার জন্য তৈরি? বন্ধুরা, আপনারা কি মোদিজির এই সংযমী হওয়ার আহ্বানের সাথে একমত, নাকি আপনার মনে হয় সরকারের উচিত আগে কর কমানো, তারপর সাধারণ মানুষকে সাশ্রয় করতে বলা? আপনার যুক্তিটা কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। আমরা জানতে চাই সাধারণ মানুষ এই ক্রাইসিসকে কিভাবে দেখছে। এই সাবধানবাণী দেওয়ার পর মোদিজি কিন্তু ঘরে বসে নেই। তিনি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছেন 5টি দেশ সফরে। এটি কি কেবল বেড়ানো, নাকি তেলের খোঁজে এক মরিয়া অভিযান? চলুন দেখি মোদিজির সেই মেগা ডিলের খুঁটিনাটি। যখন বিশ্বের 40টি দেশ জ্বালানি সংকটে কাঁপছে, তখন প্রধানমন্ত্রী কেন 15 থেকে 20 মের মধ্যে 5টি দেশ সফরে যাচ্ছেন? এটি কি কেবল দ্বিপাক্ষিক বৈঠক, নাকি ডুবতে বসা বিশ্ব অর্থনীতিতে ভারতের জন্য একটি লাইফবোট তৈরির চেষ্টা? এর পেছনে রয়েছে 3টি মাস্টার স্ট্রোক, যা সরাসরি আপনার এবং আমার পকেটের ওপর প্রভাব ফেলবে। সফরের শুরুতেই রয়েছে ইউনাইটেড আরব এমিরেটস। কেন এটি প্রথম গন্তব্য? ভারত তার জ্বালানির চাহিদার জন্য এই দেশটির ওপর ভীষণভাবে নির্ভরশীল। গত অর্থবর্ষেই ভারত ইউপিএ দ্বিপাক্ষিক বাণিজ্য $100 বিলিয়ন ছাড়িয়েছে। কিন্তু আসল কারণ কেবল ব্যবসা নয়। মোদিজি জানেন, যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ে, তবে তেলের সাপ্লাই লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই সফরে ভারতের লক্ষ্য হলো একটি স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, এই চুক্তি নিশ্চিত করা। অর্থাৎ সংকটকালে ইউনাইটেড আরব এমিরেটস যেন ভারতকে নিরবিচ্ছিন্নভাবে তেল সরবরাহ করে। এছাড়া সেখানে থাকা 35 লক্ষ ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করা এখন একটি বড় চ্যালেঞ্জ। মোদিজি নিশ্চিত করতে চান যে তেলের দাম বাড়লেও ভারতের সাপ্লাই লাইন যেন সচল থাকে। এরপর প্রধানমন্ত্রী যাচ্ছেন নেদারল্যান্ড এবং ইতালিতে। আপনাদের মনে হতে পারে, এই 2 দেশ কেন গুরুত্বপূর্ণ? নেদারল্যান্ডস হলো ইউরোপে ভারতের পণ্য পাঠানোর প্রধান প্রবেশদ্বার। ভারত সেখান দিয়ে প্রচুর পরিমাণে ফার্মাসিউটিক্যাল বা ঔষধ, টেলিকম সরঞ্জাম এবং পেট্রোলিয়াম পণ্য রপ্তানি করে। অন্যদিকে আবার ইতালি হলো ইউরোপীয় ইউনিয়নে ভারতের 4র্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। গত বছরই ইতালির সাথে ভারতের বাণিজ্য $14 বিলিয়ন ছড়িয়েছে।
মজার ব্যাপার হলো ইতালির সাথে এই বাণিজ্যে ভারসাম্য কিন্তু ভারতের দিকেই ঝুঁকে আছে। মোদিজি চাইছেন যুদ্ধের বাজারে ইউরোপ যখন সাপ্লাই চেইনের সংকটে পড়বে তখন ভারত যেন সেই জায়গাটা দখল করে নিতে পারে। ভারতের লক্ষ্য খুব পরিষ্কার, বেশি করে পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্থাৎ ডলার ঘরে আনা, যাতে দেশে জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকে। সফরের শেষ অংশে মোদিজি যাচ্ছেন সুইডেন ও নরওয়েতে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই ছোট্ট দেশগুলোতে কি এমন আছে? আমেরিকায় এখন ভারতীয়দের জন্য H-1B ভিসার কড়াকড়ি বাড়ছে, কর্মসংস্থানের সুযোগ সংকীর্ণ হচ্ছে। মোদিজি এখন ইউরোপের এই উন্নত দেশগুলোর দরজা ভারতীয়দের জন্য খুলে দিতে চান, বিশেষ করে গ্রিন এনার্জি, ডিপ টেক এবং ইনোভেশন সেক্টরে ভারতের দক্ষ জনশক্তির জন্য নতুন বাজার তৈরি করা এই সফরের অন্যতম লক্ষ্য। নরওয়ে এবং সুইডেনের সাথে এই যে কৌশলগত চুক্তি ভারতের যুবকদের জন্য বিদেশের মাটিতে নতুন কর্মসংস্থানের পথ তৈরি করবে। আপনাদের কি মনে হয়, ভারত কি কেবল তেলের ওপর নির্ভর না করে এখনই বিকল্প গ্রিন এনার্জির ওপর বেশি করে জোর দেওয়া উচিত? নাকি এই সংকটকালে মোদিজির এই 5 দেশ সফর সঠিক কূটনৈতিক পদক্ষেপ? ইউরোপের বাজারে আমাদের দেশি পণ্য কি চীনের পণ্যের সাথে পাল্লা দিতে পারবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ভারতের প্রস্তুতি তো আমরা দেখলাম, কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোর অবস্থা কি? তাদের রাত 8টার পর কেন অন্ধকার থাকতে হচ্ছে? চলুন দেখে আসি দক্ষিণ এশিয়ার এক করুণ চিত্র। আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে আতঙ্ক লাগে। পাকিস্তানের রাত 8টার পর সব মার্কেট বন্ধ। শ্রীলঙ্কা ও মিশরে রাস্তার বিলবোর্ড পর্যন্ত জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে। ফিলিপাইন থেকে মাদাগাস্কার সবাই এখন সেফ মোডে। ভারত কি পারবে এই দুর্যোগ কাটিয়ে উঠতে? আমাদের বিশাল জনসংখ্যা কি এই চাপ সইতে পারবে? বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন এটা তো সরকারের কাজ, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে কি করতে পারবেন? আপনি কি সপ্তাহে অন্তত একদিন গাড়ি না চালিয়ে সাইকেলে বা বাসে যাওয়ার কথা ভেবেছেন? নাকি আপনার মনে হয় এই ভয়টা আসলে একটু বাড়িয়ে দেখানো হচ্ছে? আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করুন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের এই আলোচনার পরিধি বাড়াতে সাহায্য করে। সংক্ষেপে বলতে গেলে বিশ্ব এখন এক ভয়ঙ্কর জ্বালানি যুদ্ধের দ্বার প্রান্তে। মোদিজির এই বিদেশ সফর আসলে ভারতের অর্থনৈতিক সুরক্ষার এক ঢাল। সামনের কয়েকটা মাস আমাদের সবার জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, কিন্তু আমরা যদি এখন থেকেই সংযমী হই এবং সঠিক কূটনীতি ব্যবহার করি, তবে ভারত কেবল এই সংকট কাটাবেই না, বরং বিশ্ববাজারে এক শক্তিশালী শক্তি হিসাবে আবির্ভূত হবে। মনে রাখবেন, আজকের সামান্য সঞ্চয় আগামী দিনে বড় বিপর্যয় রুখতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।